আচ্ছা ওকে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ম্যাথ হচ্ছে আমরা অবজেক্টিভ সলভ করার জন্য। তো হচ্ছে আজান হয়েছিল এর জন্য কোনো কথা বলি নেই। আশা করি তোমরা খুব দ্রুত জয়েন করে ফেলবা। আমাদের ক্লাস এখনই শুরু করব। তো ক্লাস শুরু করার আগে আমি কিছু কথাবার্তা বলে নিই। সেটা হলো ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথ টোটাল হচ্ছে আমি গত বছরের প্রশ্ন সলভ করে দিচ্ছি। টোটাল 15টা অবজেক্টিভ আসছে ম্যাথে। তো এখন আমরা এখানে দেখবো যে ফার্স্ট পার্ট থেকে কটা আসছে, সেকেন্ড পার্ট থেকে কটা আসছে। একবার চোখগুলো দেখো, ফার্স্ট পার্ট থেকে টোটাল 9টা অবজেক্টিভ আসছে এবং সেকেন্ড পার্ট থেকে টোটাল 6টা অবজেক্টিভ আসছে। তো তোমরা বুঝতে পারতেছো বেসিক্যালি এটা প্রতি বছর এরকমই হয়, প্রায় প্রতি বছর এরকম হয় যে ম্যাথ ফার্স্ট পার্ট থেকে বেশি কোশ্চেন করা হয়, সেকেন্ড পার্ট থেকে কম কোশ্চেন করা হয়। হ্যাঁ, প্রায় 1.5 গুণ বেশি কোশ্চেন করা হয়েছে। তো আমরা এখন সলভ করব। আমি একটু দেখি আমাদের সাথে লাইভে কতজন যুক্ত হয়েছে। 14 জন যুক্ত হয়েছে। আচ্ছা, আমাদের সাথে এখন লাইভে 14 জন যুক্ত হয়েছে। এই টাইমে গত দিন মনে হয় 40 জনের মতো ছিল, আরো বেশি হবে আশা করি। ঠিক আছে, তোমরা একটু দ্রুত জয়েন করো। এই যে বাড়তেছে, স্টুডেন্ট সংখ্যা বাড়তেছে। আমি 2টা মিনিট পরে শুরু করতেছি। ওকে, স্টুডেন্ট সংখ্যা আরো বাড়ুক। আমি 2টা মিনিট পরে শুরু করতেছি। আমি একটা প্রশ্ন লিখছি, তোমরা দেখো। প্রশ্নে একবার চোখ বুলাও। হ্যাঁ, এই প্রশ্নে তোমরা একবার চোখ বুলাও। আচ্ছা, এখন আমাদের সাথে জয়েন আছো 15 জন। আচ্ছা, তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা ক্লিয়ারলি আমার ভয়েস শুনতে পাচ্ছ কিনা, ক্লিয়ারলি সব দেখা যাচ্ছে কিনা, এগুলো একটু কমেন্টে জানাও। তোমরা কমেন্টে একটু জানাও, ইজ এভরিথিং ফাইন? আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাস এখন শুরু করতেছি। এই তো 24 জন হয়ে গেছে, এক লাখ এখন 24 জন হয়ে গেছে। আচ্ছা, তন্ময় আরাফাত জিজ্ঞাসা করছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আমি এনাফ টাইম দিয়েছি। তো খেয়াল করে দেখো, আজকে আমরা টোটাল 15টা অবজেক্টিভ সলভ করব ঢাকা ইউনিভার্সিটিতে আসা। তো ফার্স্ট অফ অল আমরা যেটা শুরু করতেছি, আমি একবার প্রথম থেকে শুরু করতেছি ম্যাট্রিক্স থেকে। হ্যাঁ, ম্যাট্রিক্স থেকে একটা প্রশ্ন আসছে। খেয়াল করে দেখো, প্রশ্নটা হলো a = এত হলে ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স এর মানটা নির্ণয় করতে হবে। তো ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স মানে কি? আগে আমাদের তো 2a ইনভার্স বের করতে হবে, তারপর সেটাকে ডিটারমিনেন্ট করব। ওকে, এখন a ইনভার্স মানে এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসা। তোমার হাতে কিন্তু কোনো ক্যালকুলেটর থাকবে না, তোমার হাতে টাইমও থাকবে না। ঠিক আছে, তোমার হাতে টাইমও নাই, খুবই কম টাইম, 45 সেকেন্ডের মধ্যে তোমাকে সলভ করতে হবে, 1 মিনিটের মধ্যে সলভ করতে হবে। তোমরা জানো যে তোমার ঢাকা ইউনিভার্সিটির এগুলো প্রবলেম, এক একটা অবজেক্টিভ তোমাকে সলভ করার জন্য তুমি সর্বোচ্চ 60 সেকেন্ডের মতো টাইম পাবা। ঠিক আছে, মানে গড়ে আর কি প্রতিটা অবজেক্টিভে। তো এটা যদি আমরা খুব দ্রুত সলভ করতে যাই, আমাদের কিছু শর্টকাট জানা থাকা লাগবে। তোমরা 2/2 ম্যাট্রিক্সের শর্টকাট সবাই পারো, আই থিংক সবাই পারো। তো টেকনিকটা আসলে কি, আমি আগে a ইনভার্সটা বের করব। তো a ইনভার্সটা কিভাবে বের করব খেয়াল করে দেখো। তোমরা জানো যে a ইনভার্স বের করার রুল হলো 1/ad - bc। তারপরে এইখানে যেটা থাকে, যে এই ম্যাট্রিক্সে যেটা আছে, এটাতে আমরা কি করে থাকি, 3 আর -3 এর পজিশনটা আমরা কি করে থাকি, আমরা চেঞ্জ করে থাকি। তাই -3 এখানে আসবে আর 3টা এখানে আসবে। আর এই দুইটার কি আমরা কি করি, চিহ্নটা আমরা চেঞ্জ করে থাকি। তো -4টা 4 হয়ে যাবে আর 2টা -2 হয়ে যাবে। ঠিক আছে, আর ad - bc তোমরা জানো, ad - bc মানে কি, কোনাকুনি গুণটা। তো আমরা যদি কোনাকুনি এখানে গুণ করে ফেলি তাহলে কত হয়, -9 তারপরে +8। খেয়াল করে দেখো তার মানটা কত আসলো। আমার মানটা আসলে নিচে কত, -1 আসতেছে না, তার -1 ভিতরে গুণ দিয়ে দিতে পারি। তাহলে আমার ভিতরে আসবে 3 - 4 2 - 3। এটা হচ্ছে কি আমার বিপরীত ম্যাট্রিক্সটা। ওকে, এখন আমাকে বলছে ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স। তার মানে কি, আমাকে বের করতে বলতেছে ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স। এটা মানে কি, এই যে এটা তো a ইনভার্স, এটার সাথে এখন আমরা 2 গুণ করব, 2 গুণ করে আমরা ডিটারমিনেন্ট বের করব। তাহলে 2 যদি গুণ করি কি হবে, 3 × 2 = 6। সো আমার এটা आंसर আসলো -4। এখন -4 কোন অপশনে আছে, এই অপশনটা আছে। তোমরা এই অপশনটা গোল করে দিবা। শেষ, আমাদের ম্যাট্রিক্সের উপর যে প্রশ্ন আসলো সেটা সলভ হয়ে গেল। নেক্সট আমি হচ্ছে তোমাদের জন্য খুব গুছিয়ে রেখা দিয়েছি, মানে সিরিয়াল চ্যাপ্টার বাই চ্যাপ্টার ওয়াইজ আমি গুছিয়ে রেখা দিয়েছি। সেকেন্ড কোন চ্যাপ্টারটা আছে তোমাদের, সেকেন্ড আছে তোমাদের ভেক্টর। এখন আমরা ভেক্টরের উপর প্রবলেমটা সলভ করব। ভেক্টরের উপর যে প্রশ্নটা আসছে সেটা হলো
এটা কিন্তু খুব দারুণ একটা প্রশ্ন, অনেক দারুণ একটা প্রশ্ন। চলো আমরা এটা সলভ করি। এখানে ফার্স্টে কি বলছে যে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ। তোমাদেরকে আগে জানতে হবে উপাংশ জিনিসটা কি। উপাংশ একবার বেসিক যদি আমি কিছু কথা বলি, উপাংশ খেয়াল করে দেখো, তোমাদের হচ্ছে ভেক্টর টোটাল কিন্তু দুটো কনসেপ্ট অ্যাকচুয়ালি আছে। তো দুটো কনসেপ্টের মধ্যে উপাংশ ইচ্ছা কিন্তু ডিরেক্টলি বের করতে পারো, আবার ইচ্ছা করে ভাঙা ভাঙা বের করতে পারো। যেহেতু এটা আমাদের অবজেক্টিভ এবং আমাদের হাতে খুব টাইম নাই, সো এটা আমাদেরকে ডিরেক্টলি ম্যাথটা সলভ করতে হবে, ঠিক আছে। তো ডিরেক্টলি মানে শর্টকাট আর কি, শর্টকাট, এত বিস্তারিত করার আমাদের সময় নেই। তো ডিরেক্টলি আমরা করতে চাই, যেই ভেক্টরের উপাংশ বের করতে বলে সেইটার কসটা আমরা রাখি, মানে জাস্ট লাইক এরকম। আমরা তো এই সূত্র সবাই পারি, a ডট b সমান সমান ab cos আলফা, এই সূত্র আমরা সবাই পারি। আমি তোমাকে টেকনিক শিখাচ্ছি, যে ভেক্টরের উপাংশ বের করতে বলবে সেটার cos আলফাটা তোমরা রাখবা। তার মানে কি, আমাকে বলছে যে b ভেক্টর বরাবর a ভেক্টরের উপাংশ, a ভেক্টরের, তাহলে কোন ভেক্টরে বলছে, a ভেক্টরে বলছে না, তাহলে a কে রাখবা আর cos কে রাখবা, রাইখা যা যা বাকি থাকে ওগুলা আরেক পাশে পাঠিয়ে দিবা। তাহলে আমি a কে রাখলাম, cos কে রাখলাম, তাহলে বাকি থাকলো কি, b বাকি থাকলো না, b টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়, উপরে হইতাছে কি a এবং b এর ডট গুণফল, আর নিচে কি হবে b বা b এর মান। তো তোমরা b এর মানটা সবাই বের করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবং এটার সাথে গুণ হবে নিচে যেটা থাকে সেটার একক ভেক্টর, এটা হলো শর্টকাট আর কি, সেটা একক ভেক্টর। তাহলে নিচে হলো b ভেক্টর, তো b ভেক্টর একক ভেক্টর মানে কি, একক ভেক্টরের রুল হলো উপরে হয় ভেক্টরটা আর নিচে হয় তার মানটা। তাহলে উপরে হবে ভেক্টরটা আর নিচে হবে তার মানটা। তাহলে খেয়াল করে দেখো, b ভেক্টরের মানটা কিন্তু নিচে স্কয়ার আকারে আছে, কারণ এখানেও একটা b ভেক্টর এখানেও একটা b ভেক্টর, ঠিক আছে। তো আমরা যদি চলো ডট গুণ করি, a এর সাথে b আমরা ডট গুণ করব, ডট গুণ করলে কি হবে, এখানে 6 আর এখানে 2, 6 2 গুণ কত হবে 12। তারপরে এখানে প্লাস 7 এখানে মাইনাস 2 কত হবে, 7 2 গুণ 14, এখানে মাইনাস 6 এখানে প্লাস 1, তাহলে কত হবে মাইনাস 6 ডিভাইডেড বাই, এটা খেয়াল করো এখানে v ভেক্টরের মান এখানে v ভেক্টরের মান, এটা আবার হোল স্কয়ার আকারে আছে, তাই না। হোল স্কয়ার থাকলে তো আমরা তো v ভেক্টর যখন বের করি, কোনো কিছু ভেক্টর যখন বের করি তখন তো আমরা রুট দিয়ে নিতাম, যে কোনো কিছু ভেক্টর আমরা মান যদি বের করি তখন আমরা কি করি, v ভেক্টরের মান বের করব, তাহলে কি করতাম, রুট ওভার কি লিখতাম, 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার, তারপরে কি প্লাস মাইনাস 6 স্কয়ার, আমরা তো এই মানটা লিখতাম, ঠিক কি না। আমরা যদি কোনো একটা ভেক্টরের মান নির্ণয় করি তখন এইভাবে করি, যেহেতু নিচে হলো v ভেক্টর হোল স্কয়ার, সো রুটটা কিন্তু চলে যাবে। আচ্ছা, তো রুটটা যদি চলে যায় তাহলে নিচে কি থাকতেছে, আর পাশে কিন্তু একটা v ভেক্টর থাকতেছে, পাশে থাকতেছে v ভেক্টর, আর নিচে কি থাকবে, এটা রুটটা চলে যাবে, 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস মাইনাস 6 এর হোল স্কয়ার, মানে 6 স্কয়ার হতো বা 36। খেয়াল করে দেখো, এখন আমাদের কিন্তু অপশন চেক করলে বোঝা যাবে কোনটা आंसर হতে পারে। খেয়াল করো, আমাদের পাশে গুণাকারে কে, পাশে গুণাকারে v ভেক্টর, সো বুঝাই দিতেছে এটা आंसर হবে না, এটা आंसर হবে না, এই দুটো থেকে কোন একটা आंसर হবে, এটা চেহারা দেখে বোঝা যাচ্ছে। এখন তোমরা ইচ্ছা করে চালাকি করতে পারো, নিচের গুণ করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই, মানে যে যোগ বিয়োগ করা, 6 স্কয়ার করলে কত হয় 36 হয়, 6 স্কয়ার করলে 36 72, 72 7 7 49, ইচ্ছা করলে যোগ করার কোনো দরকার নেই, টেকনিক খাটাবা। টেকনিকটা কি, এই যে আমরা তো জানি দুটো থেকে যে কোনো একটা आंसर হবে, রাইট। এখন এখানে হলো মাইনাস আছে, এখানে হলো প্লাস আছে, তুমি দেখবা আমার কত আসে, উপরে হলো 12, এটা কত মাইনাস কত আসছে, মাইনাস 20, তাহলে 12 থেকে মাইনাস 20 করলে কত, মাইনাস 8 হয়, তার উপরে নেগেটিভ, আর নিচেটা কি আমার দরকার আছে মান বের করার, দরকার নেই। তাহলে আমরা কি বলতে পারি, উপরে মাইনাস 8 আর নিচে যা ইচ্ছা হোক। এখন খেয়াল করো, উপরে মাইনাস 8 কোনটা আছে, এই অপশনটা আছে না, আমি বলছি যা ইচ্ছা হোক, ইচ্ছা করে বের করে নিতে পারো অ্যাজ ইউ উইশ। তুমি 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার করো 121 আসবে। হ্যাঁ, আমার মনে করো আমার তো টাইম নেই, আমি উপরে 8 পাই গেছি গা, শেষ, এটাই आंसर। ক্লিয়ার, তুমি এটা যোগ করে দেখো নিচে 120 আসবে। সো আশা করি তোমাদের পুরো ক্লিয়ার হয়েছে কিভাবে আমরা খুব দ্রুত ম্যাথগুলো করতে পারি। আচ্ছা, এরপরে নেক্সট রাউন্ড যেটা করব, আরেকটা কথা, সরলরেখা থেকে কোনো অবজেক্টিভ আসে নাই ঢাকা ইউনিভার্সিটিতে, সরলরেখা থেকে কোনো অবজেক্টিভ আসে না। আমি তোমাদের সিরিয়ালে করতেছি, ফার্স্টে হচ্ছে ম্যাট্রিক্স, তারপর হচ্ছে ভেক্টর, এরপরে কোনটা আছে, সরলরেখা, সরলরেখা চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসে নাই। এরপরে আসছে হচ্ছে কি তোমার বৃত্ত থেকে আসছে, ঠিক আছে। আমরা এখন সলভ করব বৃত্ত থেকে একটা প্রশ্ন সলভ করব, বৃত্ত থেকে একটা প্রশ্ন সলভ করব এখন। তো তোমাদের কারো কোনো কমেন্ট আছে কিনা আমি একটু পড়ে নিই, কারণ আমি তো অঙ্ক করা চলে গেলে তো হবে না, আমি একটু কমেন্ট তোমাদের পড়ি। আচ্ছা, হ্যাঁ, কারো কোনো প্রশ্ন নাই, ঠিক আছে। আমরা এখন বৃত্তর যে প্রশ্ন আসছে চলো আমরা সেটা সলভ করি।
খেয়াল করো আমি এই প্রশ্নের অপশনগুলো লিখতেছি না, এই অপশনগুলো অনেক বড় বড়, এজন্য লিখতেছি, লিখতে অনেক টাইম চলে যাবে। এর চেয়ে আমরা ডিরেক্ট সলভ করে ফেলি বৃত্তের এই প্রবলেমটা। খেয়াল করে দেখো এখানে প্রশ্নে বলা হলো 4,3 কেন্দ্র বিশিষ্ট, মানে এটা একটা বৃত্তের কেন্দ্র দিয়ে দিয়েছে, এবং অমুক সরলরেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ। তার মানে কি ওনারা বলে দিতেছে যে বৃত্তটা একটা সরলরেখাকে টাচ করছে। আমরা জানি কোন একটা বৃত্তকে কোন সরলরেখা টাচ করা মানে কি, সেটা তার স্পর্শ। আচ্ছা তাহলে আমরা একটা বৃত্ত আঁকি, আঁকলাম বৃত্ত, এই বৃত্তের কেন্দ্রটা দিয়ে দিয়েছে 4,3, আর বৃত্তের এই ধরা যাক যে আমরা যে সরলরেখাটা বলছি, এই যে সরলরেখাটা এটা হচ্ছে এই যে স্পর্শকটা, হ্যাঁ এটা জাস্ট টাচ করছে আর কি। তাহলে আমরা পড়ছিলাম সরলরেখা, এই এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বৃত্তের চ্যাপ্টারের অঙ্ক, কিন্তু সরলরেখা চ্যাপ্টার একটা কনসেপ্ট কাজে লাগবে। এটা হচ্ছে 3.5 এ তোমরা পাবা। আর কোন একটা বিন্দু থেকে কোন একটা সরলরেখার উপর লম্বরেখা দৈর্ঘ্য, এই কনসেপ্টটা তোমরা সরলরেখা 3.5 এ তোমরা এটা পড়বা। তো আমরা চলো এটা 3.6 এ তোমরা এটা পড়ছো, যদি এটা বৃত্ত চ্যাপ্টারের অঙ্ক। খেয়াল করে দেখো কনসেপ্টটা আসলে কি, কেন্দ্র থেকে কনসেপ্টটা হলো এরকম, যেটা যদি ও হয় এটা যদি এ হয়, সূত্রটা হলো কি বা কনসেপ্টটা কি, ও ইজ ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। আর এখন খেয়াল করে দেখো আমরা বৃত্তের কেন্দ্র জানি, তার আমাদের ব্যাসার্ধটা হলেই তো ম্যাথ শেষ, তাই না? আমরা কি জানি বৃত্তের সমীকরণের সূত্র কি, x h এর হোল স্কয়ার প্লাস y k এর হোল স্কয়ার সমান r স্কয়ার। এটা বৃত্তের সমীকরণ। এখানে h আর k মানে কি, এই যে কেন্দ্রটা, এটা আমরা তো জানি x 4 এর হোল স্কয়ার প্লাস y 3 এর হোল স্কয়ার সমান r স্কয়ার, মানে r এর মান বের করতে পারলে ম্যাথ শেষ। তার মানে আমরা কিভাবে বের করব, এখান থেকে বের করব। রুলটা কি, রুলটা হলো কেন্দ্র থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তা এখন আমাদের লম্ব দূরত্ব বের করতে হবে। লম্ব দূরত্ব বের করার জন্য আমি যে সরলরেখা 3.6 এর যেটা কথা বারবার বলতেছি, ওইটা আমরা কনসেপ্ট অ্যাপ্লাই করব। হ্যাঁ, ওটা কনসেপ্টটা হলো এরকম যে বিন্দু থেকে আমরা যে সরলরেখার উপর লম্ব দূরত্বটা বের করব, ওই বিন্দুটাকে এই সরলরেখার উপর আগে সিদ্ধ করব। সিদ্ধ করব মানে কি, বসাবো। এই যে x এর জায়গায় 4 বসাবো আর y এর জায়গায় 3 বসাবো। বসালে কি হয় বলো তো, বসালে হবে 4 বসবে 5 এর উপর, মানে 4 5 20, তারপর 3 বসবে y এর উপর, -3 = 36 প্লাস 3 ডিভাইডেড বাই রুট ওভার হচ্ছে x এর সহগ, এগুলো রুল আর কি, প্লাস y এর সহগ। আর তোমরা জানো যে এদের একটা দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না, দ্যাটস ওয়াই এটা মডুলাস দিতে হবে। এটাই হচ্ছে আমার r এর মান। ঠিক আছে, তাহলে যে আমার r এর মান বের হয়ে গেল না। আর সমান কত হবে, মুখে করি। উপরে হলো 20 আর এখানে কত 3, কত হলো 23। 23 থেকে 36 বিয়োগ করলে কত হয় 13। উপরে আবার মডুলাস আছে, তারপরে শুধু 13 মানে -13 আর কি। 20 আর 3 যোগ করলে 23, 23 থেকে 36 বিয়োগ করলে -13, কিন্তু মডুলাস হয়ে যাওয়ার কারণে শুধু 13 হয়ে যাবে। তার মানে উপরে হবে শুধু 13। আর নিচের দিকে তাকাও, 5 স্কয়ার প্লাস -12 হোল স্কয়ার মানে কত 13 না, ওই যে 170 কে রুট করলে 13 হয়। সো আমরা কিন্তু r এর মান পেয়ে গেলাম 1। তাহলে r এর মান যদি 1 এখানে আমরা বসাই দিই, দেখো আমাদের आंसर আসা করবে। মানে অপশনগুলো এভাবে নাই, অপশনে आंसर এভাবে নাই, অপশন এভাবে দেওয়া। এটা অপশনে আছে, সো আমাদের आंसर হবে এইটা। আশা করি তোমাদের ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমি তোমাদের একটু কমেন্ট দেখি। আচ্ছা, কারো কোনো কমেন্ট নাই, আমরা তাহলে নেক্সট ম্যাথে আগে। তাহলে আমাদের কয়টা চ্যাপ্টার গেল, ম্যাট্রিক্স গেল, ভেক্টর গেল, বৃত্ত গেল। আচ্ছা, এরপর আছে বিন্যাস সমাবেশ থেকে একটা প্রশ্ন আসছে। চলো আমরা বিন্যাস সমাবেশ থেকে যে প্রশ্নটা আসছে এটা সলভ করি। এটা একটা বাচ্চাদের ম্যাথ, ওয়ান কাইন্ড অফ একটা বাচ্চাদের ম্যাথ, খুব ইজি একটা ম্যাথ। খেয়াল করে দেখেন
প্রশ্ন কি বলছে, এখানে বলছে জিওমেট্রি শব্দটির বর্ণগুলি একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় যেন প্রথমে এবং শেষ অক্ষরে কি থাকবে, ই থাকবে। তাহলে খেয়াল করে দেখো, বড়তে ই হবে, ই থাকবে। এখন আমরা গুনি, এখানে টোটাল কয়টা বর্ণ আছে, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে আমি 8টা ঘর করি, 1 2 3 4 5 6 7 8টা। আমাকে বলছে ফার্স্টে ই থাকবে, লাস্টে ই থাকবে, এটা প্রশ্ন বলছে। আমি ই ফার্স্টে ই আর লাস্টে ইটা আমি ফিক্স করে দিলাম। তাহলে এখানে টোটাল কয়টা বাকি রইল, 6টা না। এখন 6টার মধ্যে দেখো কোনো রিপিটেশন আছে, কোনো রিপিটেশন নাই। দেখো ই খালি দুটো ছিল, ই দুটো আমরা বসাই ফেলছি, জি একটা এম একটা, হ্যাঁ বাকি সব একটা একটা করে, একটা একটা হলে তো আমাদের কোনো ধরনের ভাগ করা লাগে না। আমরা বলতে পারি 6টা বর্ণ 6টা বারে বসতে পারে কয় উপায়, 6p6, এবং তোমরা জানো 6p6 মানে কিন্তু 6 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল মান কত, 720। সো আমাদের आंसर হবে এইটা। সো দেখো এই অঙ্কটা কিন্তু প্রায় 15 সেকেন্ডের ভিতরে সলভ করা যাবে। আচ্ছা নেক্সট আমরা যেটা সলভ করব, ও আচ্ছা ফার্স্ট পার্টি ত্রিকোণমিতি থেকে কিছু আসে নাই, হ্যাঁ ফার্স্ট পার্টি ত্রিকোণমিতি থেকে কিছু আসে নাই, সেকেন্ড পার্টি ত্রিকোণমিতি থেকে আসছে। আচ্ছা এরপর আমরা সলভ করব ফাংশন থেকে। আমি একটু অবাক হইছি, সেটা কি ঢাকা ইউনিভার্সিটিতে ফাংশন থেকে তোমাদের গতকালকে ক্লাস করে না, দেখো মাত্র 4টা অঙ্ক আসছে, কিন্তু গতকালকে যে ক্লাসটা করাইছি রিটেনের 4টা মাত্র অঙ্ক আসছে। হ্যাঁ পুরো কতগুলো চ্যাপ্টার, ম্যাথে দুটো মিলায়া প্রায় 20টা চ্যাপ্টার, তো তোমার কতগুলো চ্যাপ্টার, ওইখান থেকে মাত্র 4টা প্রশ্ন আসছে। আবার ফাংশন থেকে কিন্তু একটা আসছে, ফাংশন থেকে একটা রিটেন আসছে, আবার অবজেক্টিভ 2টা আসছে। চিন্তা করা যেতেছে, মানে কেউ পারতে পারে ফাংশন থেকে 2টা আসার মতো। তোমরা হয়তো ডিফারেন্সিয়েশন এত বড় একটা চ্যাপ্টার, ডিফারেন্সিয়েশন থেকে কোনো রিটেন আসে নাই, তারপরে কোনো অবজেক্টিভ আসে, কোনো অবজেক্টিভও আসে নাই, বুঝছো? এই অবজেক্টিভ একটা অবজেক্টিভ আসছে। মানে ব্যাপারটা এত বড় বড় চ্যাপ্টার আমরা পড়ে দিতেছিলাম। অ্যাডমিশনে কি আসলো, অ্যাডমিশনে আসলে ছোট চ্যাপ্টার থেকে, ফাংশন কিন্তু ওয়ান অফ দ্য ছোট একটা চ্যাপ্টার এবং ইজিয়েস্ট একটা চ্যাপ্টার, বাট ফাংশন থেকে রিটেনও দিছে, অবজেক্টিভ 2টা দিছে। দেখো সরলরেখা থেকে একটা অবজেক্টিভ আসে নাই, এত বড় একটা চ্যাপ্টার সরলরেখা একটা অবজেক্টিভ আসে নাই, অথচ ফাংশন থেকে দিছে 2টা দিছে। সো ইউ ক্যান ইমাজিন, ইউ ক্যান প্রেডিক্ট, তুমি আগে থেকে প্রেডিক্ট করতে পারবে না কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন দিয়ে দিবে। আবার দেখো ম্যাথ ত্রিকোণমিতি কত বিশাল একটা চ্যাপ্টার, 7টা চ্যাপ্টার, তুমি যতগুলো চ্যাপ্টার পড়ো কি আসছে, গতকালকে ক্লাস করলাম না, কোনো ফার্স্ট পার্ট থেকে কিন্তু কিছু আসেনি ম্যাথ রিটেনে, আর সেকেন্ড পার্ট থেকে আসছিল। আর হচ্ছে আজকে যে অবজেক্টিভ করাবো, অবজেক্টিভও কিছু আসেনি, ম্যাথ ফার্স্ট পার্ট থেকে অবজেক্টিভও কিছু আসেনি। সো হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু সব চ্যাপ্টারই তোমার প্রিপারেশন নিতে হবে, তুমি যে চ্যাপ্টারটি ইম্পর্টেন্ট মনে করো দেখা যাবে সেই চ্যাপ্টার থেকে আসবে না, ঠিক আছে? তো চলো কথা না বলে আমরা এখন ফাংশন থেকে সলভ করে ফেলি। আমি টোটাল কয়টা সলভ করলাম, 4টা সলভ করে গেলাম। আমরা এখন সলভ করব ফাংশন থেকে 2টা প্রশ্ন সলভ করব। খেয়াল করতে এখানে প্রশ্ন কি বলছে, f of x এর মান f of x দিয়ে দিয়েছে, g of x দিয়ে দিয়েছে। আমাদের বলছে এই আগে f of -2 টা আগে আমরা বের করে নিব। তো f of -2 মানে কি, f এর যেখানে যেখানে x পাবো সেখানে সেখানে -2 বসাবো। এই যে x এর জায়গায় -2 বসালে 4 হয়, -2 মডুলাস অফ -2, এ কত হলো 4 মাইনাস, তাহলে এটা কত, -2 কে মডুলাস করলে 2 হয়, 2 এর সাথে 2 গুণ করলে কত হয় 4 হয়, তার মানে এটা কত আসছে 0 আসছে। আশা করি বুঝছো, তার মানে f of -2 এর মান কত 0। এবার বলছে g of f of -2 বের করতে, হ্যাঁ এখানে কি লিখতে হবে, g of f of -2 এর মান কত 0, এখানে আমরা 0 বসাবো, মানে যেখানে যেখানে g পাবো সেখানে সেখানে 0 বসাবো, g এর মধ্যে যেখানে যেখানে x পাবো সেখানে সেখানে 0 বসাবো। এই যে এখানে x পাইছি, তাহলে এখানে কি হবে 0, তারপরে যে উপরে স্কয়ার, তারপর +1, তাহলে আমাদের आंसर আসছে 1। দেখো এই অবজেক্টিভ কিন্তু প্রায় 15 সেকেন্ডের মধ্যে সলভ করা যাবে। আমরা পরেরটায় যাই। পরেরটা একটা দারুণ প্রবলেম, এই পরের যে প্রবলেমটা করাবো এটা 15 সেকেন্ডে পারবে না, এটা একটু টাইম লাগবে, এটা একটা দারুণ প্রবলেম। আচ্ছা এটা ছিল b, এটা c, আর a হচ্ছে -ইনফিনিটি থেকে 2, আর এটা হবে d, b হচ্ছে
-2 থেকে 2। এটা খুব দারুণ একটা প্রবলেম, আমি নিজে বলতেছি দারুণ একটা প্রবলেম। খেয়াল করে দেখো, এরকম চেহারার ডোমেন তোমরা মনে হয় মানে এরকম বহু কোন ম্যাথ তোমরা ইন্টার করো না, বাট মাথা খাটালে তোমরা বুঝবে এটা কিন্তু অ্যাকচুয়ালি আগে কনসেপ্টই। তো আমরা জানি রুটের ভিতরে কিন্তু কখনো শূন্যের চেয়ে ছোট হতে পারে না, রুটের ভিতরে কখনো শূন্যের চেয়ে ছোট হতে পারে না বা নেগেটিভ নাম্বার হতে পারে না। তাহলে আমরা বলতে পারি কি 2 - x, 2 - x সবসময় কি হবে, শূন্য অথবা শূন্যের চেয়ে বড় হবে। এটাই তো কন্ডিশন, রুটের ভিতরে কন্ডিশন কি সবসময় গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এটা লিখতে পারি, বা এটা উল্টায় দাও। তাহলে আমরা বলতে পারতাছি সবসময় x এর মান কি হবে, 2 অথবা 2 এর চেয়ে ছোট হবে। এটা একটা কন্ডিশন পেলাম। আচ্ছা, এখন আমাদের আরেকটা কন্ডিশন লাগবে, কারণ কি এই পুরো মানটা দেখে খেয়াল করো, এইটার মানও তো আবার একটা কন্ডিশন আছে। খেয়াল করে দেখো, আমরা তো ভিতরের রুটের কাজ করে ফেলছি, এখন বাইরের রুটেরও কাজ করতে হবে। হ্যাঁ, খেয়াল করে দেখো, ভিতরের রুটের পুরাটার মান হাইস্ট কত হইতে পারে আমাকে একটু বলো। ভিতরের রুটের পুরাটার মান হাইস্ট কত হইতে পারে? খেয়াল করে দেখো, আমাদের লেখা কি √2 মাইনাস √2 - x, √2 - x। আমি বারবার বলতেছি এইটার ম্যাক্সিমাম ভ্যালু কত 2। তুমি যদি এটা পুরোটা মান যদি 3 বসাও একটা ঝামেলা হবে, বলতে ঝামেলাটা কি √2 - 3 হয়ে যাবে। √2 - 3 মানে তো জটিল সংখ্যা। সো আমরা বলতে পারতাছি এইটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে 2। ওকে, এই যে √2 - x, এটা ম্যাক্সিমাম ভ্যালু হবে 2। ম্যাক্সিমাম ভ্যালু 2 মানে কি, এটা কি হবে, 2 এর ছোট হইতে হবে, ঠিক কি না? 2 এর ছোট হইতে হবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। বাট আমরা আরেকটু সুন্দরভাবে বলতে পারি না? খেয়াল করে দেখো, আমি যদি উভয়কে স্কয়ার করে ফেলি, মানে জাস্ট এরকম আমাদের কন্ডিশন এরকমই আসছে, তাই না? তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না, 2 - x ≤ 4, উভয়কে স্কয়ার করছি। বা এখান থেকে আমরা এভাবে বলতে পারি না যে এটা যদি দুই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, 2 - 4 ≤ x, বা -2 ≤ x, বা x কি হবে -2 এর চেয়ে বড়। তোমরা কি ওই পাশে দেখতে পাচ্ছো? পুরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছো? একেবারে ডান পাশটুকু আমি একটু চেক করি, তোমরা ডান পাশটুকু হ্যাঁ ক্লিয়ারলি দেখতে পাচ্ছো। আচ্ছা, তো তোমাদেরকে আমি যে জিনিসটা বুঝাচ্ছিলাম সেটা কি তোমাদের মাথায় ঢুকছে? তোমাদের মাথায় ঢুকছে যে আমি বারবার বলতেছি এই পুরো মানটা কিন্তু সর্বোচ্চ 2 হইতে পারে। সর্বোচ্চ 2 মানে কি, 2 অথবা 2 এর চেয়ে ছোট। এই যে আমি কন্ডিশন লিখছি √2 - x, √2 - x হবে 2 অথবা 2 এর চেয়ে ছোট। আমি উভয়কে স্কয়ার করছি, উভয়কে স্কয়ার করে এই যে আমি x এর ভ্যালুটা বের করলাম যে এইখানে একটা কন্ডিশন বের হইছে x এর মান 2 অথবা 2 এর চেয়ে ছোট। এখানে একটা কন্ডিশন বের হইছে x এর মান -2 অথবা -2 এর চেয়ে বড়। তাহলে আমার आंसरটা কি হবে? সংখ্যার আগে যদি আমি দেখাই তোমাদেরকে, এটা -2, এটা হলো +2, এটা হলো 0। আমাকে এই কন্ডিশনটা বলতেছে কি आंसर হলো 2 অথবা 2 এর চেয়ে ছোট। তো 2 অথবা 2 এর চেয়ে ছোট মানে কি, এই যে এগুলা। আবার এই কন্ডিশন বলতেছে কি -2 অথবা -2 এর চেয়ে বড়। তাহলে কোনগুলো হবে, এই যে এগুলা। তাহলে এগুলো বাদ যাবে, ঠিক আছে? তাহলে আমার आंसर হবে এই যে -2 থেকে শুরু করে 2 পর্যন্ত। -2 কিন্তু হবে কারণ এই যে নিচে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন। সো আমাদের आंसर কি হবে, -2 হবে। আমরা জানি যেটা आंसर হবে ওইটার পাশে কি হয়, থার্ড ব্র্যাকেট হয়। আর এখানে কি হবে, +2 পর্যন্ত, +2। ক্লিয়ার? তোমরা তো আশা করি থার্ড ব্র্যাকেটের মিনিং জানো। আর এটার মিনিং কি, -2 থেকে 2, এটার মিনিং কি, এটা মিনিং মানে -2 आंसर হবে না, বাট -2 এর চেয়ে বড়। আর 2 आंसर হবে না, বাট 2 এর চেয়ে ছোট। এটা মিনিং হলো এইটা। থার্ড ব্র্যাকেটের মিনিং হলো -2 आंसर হবে, -2 এর চেয়ে বড়, 2 आंसर হবে 2 এর চেয়ে ছোট। সো এই অপশনটা খুঁজো, এই যে এটা। আশা করি ক্লিয়ার? সো আমাদের ফাংশন থেকে দুইটা প্রশ্ন সলভ হয়ে গেল। আমাদের টোটাল 9টা প্রশ্নের মধ্যে 6টা প্রশ্ন সলভ হয়ে গেল ফার্স্ট পার্টে। ফাংশনের পর আমরা যে জিনিসটা সলভ করব সেটা হলো লিমিট থেকে একটা প্রশ্ন আসছে। আমরা এখন লিমিট থেকে প্রশ্ন সলভ করব। আমি দেখি এই প্রবলেমটা তোমাদের কারো কোন কোশ্চেন আছে কিনা এটাতে। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আনাবিয়া আরিয়া কোশ্চেন আছে ভাই, কি কোশ্চেন আমাকে বলো, কোশ্চেন না বলে তো বুঝবো না। কোশ্চেন বলো। আচ্ছা যাই হোক, এটা আমাদের সলভ হয়ে গেল। আমরা নেক্সট যেটা সলভ করব সেটা লিমিটের ম্যাথ। হ্যাঁ, লিমিট থেকে একটা প্রশ্ন আসছে। এটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন। তো চলো আমরা এখন এটা সলভ করি। তো এখানে এটা লিমিটের ম্যাথ তোমরা করে আসছো, খুব ইজি একটা চ্যাপ্টার। এখানে বলা হয়েছে যে x টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ, আর
এখানে হলো x এর উপরে স্কয়ার, এখানে x গুণ x এর সাথে 2 গুণ করে মাইনাস x। তোমরা একটা জিনিস জানো, লিমিটের ক্ষেত্রে সাধারণত সবাই চালাকি করে, এমন অঙ্ক দেয় যেটা আসলে কোনো অঙ্ক না, মান বসালে কিন্তু आंसर হয়ে যায়। এরকম কিছু অঙ্ক আছে যে লিমিট x টেন্ডস টু 1, তারপরে এটা যে ভ্যালুটা দেয় আমরা যদি x এর জায়গায় 1 বসাই দেখা যায় যে কোনো ইনফিনিটি বাই ইনফিনিটি অথবা 0 বাই 0 এরকম ফরম্যাট আসে না। আমরা যদি কখন একটু সাইজ করা লাগে, লিমিটটাকে সাইজ করা লাগে কখন, যখন অসংজ্ঞায়িত হয়ে যায়। যেমন আমি x এর জায়গায় যদি ইনফিনিটি বসাই, এখানে যদি ইনফিনিটি বসাই, উপরে ইনফিনিটি হয়ে যায় নিচে মাইনাস ইনফিনিটি হয়ে যায়, তোমরা জানো ইনফিনিটি বাই ইনফিনিটি বলতে দুইটা কিছু নাই। দ্যাটস ওয়াই এই অঙ্কটাকে সাইজ করা লাগবে। সাইজ করা লাগবে মিনিং কি, খেয়াল করো, আমি নিজে একটা টেকনিক ফলো করি, সেটা হলো কখনো x টেন্ডস টু ইনফিনিটি থাকলে কখনো x রাখা যাবে না, কিন্তু x ভাগ আকারে রাখা যাবে। জাস্ট লাইক এরকম, এই যে x প্লাস 3 এরকম আকারে রাখা যাবে না, কিন্তু এরকম আকারে রাখা যাবে, এরকম আকারে রাখা যাবে। আমি কি বুঝাতে পারছি? মানে x কে নিচে নিয়ে আসতে পারবে, কারণ 1 বাই ইনফিনিটি মানে কিন্তু 0, 1 বাই ইনফিনিটি মানে 0। সো আমরা কখনো x গুণাকার রাখতে পারবো না, মানে লবে x রাখতে পারবো না, সেটা হলো শর্টকাট। তো লব থেকে x সরাতে হবে, লব থেকে x সরানোর টেকনিক কি, x স্কয়ার কমন নিব, কমন নিলে তো রুট করে x বাইরে এসে পড়বে, তাই না? তাহলে চলো আমরা কমন নিই। এই x স্কয়ার কমন নিলে কি হবে, 1 প্লাস 2 বাই x হবে। রুট বাইরে যদি নিয়ে আসি কি হবে, x হবে আর নিচে মাইনাস x হবে, x আর x কাটা হয়ে যাবে, এখানে মাইনাস আছে নিচে, খেয়াল করে কিন্তু, তাহলে মাইনাস অফ 1 প্লাস 2 বাই x। এখন আমরা লিমিটটা বসাই দিব, মাইনাস অফ 1 প্লাস 2 বাই ইনফিনিটি, ঠিক আছে? তাহলে এটা আমরা কি লিখতে হবে, মাইনাস 1, কারণ এটার মান কিন্তু 0, ঠিক আছে? তাহলে आंसर হবে মাইনাস 1। দেখছো, এটা কিন্তু একটা সহজ একটা ম্যাথ ছিল। তোমরা ভাবতে পারো ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি ম্যাথ এত ইজি প্রশ্ন আসে, আসলে ইজি প্রশ্ন আসে, বাট দ্য মেইন থিং ইজ টাইম, ঠিক আছে? কঠিন প্রশ্ন কয়েকটা দিবে, কয়েকটা 15টার মধ্যে 3-4টা দিবে একটু প্যাচওয়ালা, যেগুলো তুমি 1 মিনিটে সলভ করতে পারবা না, সিরিয়াসলি 1 মিনিটে সলভ করতে পারবা না, এমন কিছু প্রশ্ন দিবে। বাট ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু 45 সেকেন্ডের ভিতরে সলভ করা যায়। বাট মেইন থিং ইজ কে কত স্পিডে অঙ্কটা করতে পারতেছে। যেমন আমরা অনেক সময় অঙ্ক করতে গেলে কিছু ক্যালকুলেশন ভুল হয়ে যায়, তো ক্যালকুলেশন ভুল হয়ে গেলে তখন দেখা যায় যে অঙ্কটা 40 সেকেন্ডে সলভ করা যায়, তোমার টাকা গেল 2 মিনিট, তো 2 মিনিট জায়গায় গেলে কি তোমার 1 মিনিট লস, 1 মিনিট লস মানে কি তুমি আরেকটা মিনিট থেকে কম টাইম পাবা। ব্যাপারগুলো এরকমই ঘটে থাকে পরীক্ষা হলে। এখন তো তোমরা হইতাছে ঠান্ডা, তোমরা অনেকে মনে করে এখন খাইতে খাইতে অঙ্ক করতেছো, তোমরা অনেকে মনে করে রিল্যাক্স মুডে, এখন তোমরা অনেকে শুয়ে শুয়ে আমার লাইভ দেখতেছো, অনেকে বসে বসে সোফার মধ্যে পাউচে লাইভ দিচ্ছ, মানে তোমরা এখন রিল্যাক্স মুডে পুরো জিনিসটা লাইভে দেখতেছো। আমিও রিল্যাক্স মুডে অঙ্ক করাচ্ছি, হ্যাঁ, মানে অডিয়েন্সে রিল্যাক্সে আছে, আমিও রিল্যাক্সে আছি। কিন্তু পরীক্ষার হলে তোমার উপর কিন্তু একটা প্রেশার কাজ করবে। কি প্রেশার? নাম্বার 1, যাদের ঢাকা ইউনিভার্সিটি একেবারে তীব্র ইচ্ছা, তার উপর একটা সেলেবল একটা প্রেশার কাজ করবে, তাকে আমাদের পাইতেই হবে। হিউম্যান একটা নেচার হলো যে আমরা যে জিনিসটা পাইতেই হবে, এমন একটা কন্ডিশন ক্রিয়েট হয়, তখন আমাদের উপর একটা এক্সট্রা প্রেশার আমাদের কাজ করে। যেমন মনে করো বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা ফাইনাল, বাংলাদেশের এক্সপেকটেশন, বাংলাদেশ ফাইনাল পর্যন্ত 2টা গেছে, আজকে বাংলাদেশকে জিততে হবে, এমন একটা এক্সপেকটেশন, তখন দেখা গেল হঠাৎ করে হারিয়ে যেতে পারে। সো প্রেশার ইজ এভরিথিং, মানে প্রেশার তোমাকে একেবারে ডাউন করে ফেলতে পারে। ওই প্রেশারটা কে কতখানি নিতে পারে সেটা কিন্তু মেইন, মানে কে কতখানি পড়ালেখা করছো সেটা কিন্তু মেইন না, হ্যাঁ। ওইটার পাশাপাশি হলো কে কতটুকু ক্যাপেবল, তুমি হচ্ছে একটা বিরূপ একটা পরিবেশে, হ্যাঁ, একটা মনে করো একটা পরিবেশে যে তুমি নিজেকে কতখানি খাপ খাইতে পারো, এটা কিন্তু একটা ম্যাটার। অনেক ভালো আমার অনেক ফ্রেন্ড দেখছি, অনেক ভালো স্টুডেন্ট আছে, ওরা ইজিলি তোমার মনে করো যে অনেক ভালো মার্কস পাওয়ার কথা, দেখা যায় যে ওদের মার্কস ভালো না। তার কারণ কি? ওদের প্রিপারেশন খারাপ ছিল না, ওদের অনেকের প্রিপারেশন ভালো ছিল, বাট খারাপ হতে পারে কি কারণে? 1 ঘন্টা দিয়ে তোমাকে জাজ করা হচ্ছে তুমি ক্যাপেবল নাকি ক্যাপেবল না। তো 1 ঘন্টা যদি তোমার সাথে না থাকে বা তোমার যদি লাগ খারাপ হয় যে তুমি এতক্ষণ সব ঠিক ছিল, এই 1 ঘন্টা ছিল মাথা মাথা গরম হয়ে গেল। ইভেন আমারই এরকম হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার দিন তো আমি হচ্ছে মানে আমার মাথা হঠাৎ করে গরম হয়ে গেছে, মানে পরীক্ষার আগে 5-10 মিনিটে আমার মাথা হঠাৎ করে কেন জানি গরম হয়ে গেছে, আই ডোন্ট নো। হ্যাঁ, এটা কারণ কি একটা প্রেশার কাজ করছিল আমার উপর যে আমাকে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতেই হবে, এরকম একটা প্রেশার কাজ করছিল। তো পরীক্ষার আগের 3-4 মিনিট আগে আমার একটা হলো যে মানে ম্যাক্সিমাম টাইম পরীক্ষার আগে আমার হচ্ছে যে মুখ ধোয়া লাগে আর মাথায় একটু পানি দেওয়া লাগে, হ্যাঁ, এটা আমার ম্যাক্সিমাম পরীক্ষা এরকম হয়। ক্লাস 9-10 থেকে এরকম ছিল। আমার ভার্সিটিতে এসে সেম অবস্থা, ভার্সিটিতে এসে আমরা মনে পরীক্ষা দিতে আসার আগে দিয়ে আমাকে একটু মুখ ধুতে হয়, যদিও তোমার কোনো সাবজেক্ট ঘামাই তাও মুখ দিতে হয়, আর মাথায় একটুখানি পানি দিতে হয় যাতে আমার মাথায় একটু ঠান্ডা থাকে। কিন্তু সবাই কিন্তু এরকম না। তো হয় কি একটা প্রেশার কাজ করবে, প্রেশারটা নিয়ে কতজন আগাইতে পারে, দ্যাট ইজ দ্য ম্যাটার। তো আমি আমার পরীক্ষা শুরু প্রথম 5 মিনিট আমার প্রচন্ড লেভেলের প্রেশার ছিল, বাট যখন আমি আস্তে আস্তে দেখলাম আমি অঙ্কগুলো পারতেছি, তখন হয় কি প্রেশারটা কমতে থাকবে।
হ্যাঁ, যখন তুমি একটু রিল্যাক্স মোডে আসা শুরু করবা, মানে তুমি সাপোজ প্রথম থেকে তুমি কঠিন প্রশ্নগুলো ধরা শুরু করলে আপনি পারতেছো না, তখন তোমার উপর আরো বেশি প্রেশার কাজ করবে। তুমি যদি তোমার পারফরমেন্স যদি আস্তে আস্তে ভালো হতে থাকে, হ্যাঁ, তোমার যদি প্রিপারেশন যদি ভালো থাকে এবং যদি তুমি ওইখানে প্রথম আধা ঘন্টা যদি তুমি একটুখানি খাপ খাইতে পারো, তারপর লাস্টের দিকে টানের উপরে অনেক স্পিডে সলভ করা যাবে। সো দ্য মেইন থিং ইজ ফার্স্ট হাফ আওয়ার। ওকে, অনেক কথা বলে ফেললাম, আমরা এখন পরে চলে যাই। খেয়াল করো আমরা 7টা সলভ করেছি, 2টা বাকি। এই 2টা প্রশ্ন আসছে ইন্টিগ্রেশন থেকে, ঠিক আছে? তো ইন্টিগ্রেশন থেকে, তো চলো আমরা ইন্টিগ্রেশন থেকে আসা 2টা দারুণ প্রবলেম আমরা সলভ করে আসি। 8 নম্বর যে প্রশ্নটা, এটাকে বলছে আমাদের ইন্টিগ্রেট করতে। আচ্ছা, আমি অপশনগুলো লিখলাম না, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিই, ঠিক আছে? অপশন লেখা কি দরকার এটাতে? খেয়াল করে দেখো, এটা নিচে হোল স্কয়ার একা আছে, তাই না? আমি লসাগু নিছি আর কি, ঠিক আছে? e টু দ্য পাওয়ার x ছিল, এটা নিচে মনে মনে 1 ধরে লসাগু করছি। হ্যাঁ, এটা যদি স্কয়ার করি এটা তো 2x হবে, আবার এটা উপরে চলে যেতে পারে, ঠিক আছে? এখন নিচে যেটা আছে এটাকে আমি z ধরব। ওকে, এই মানটা আমি এখন উপরে বসাই দেব। আর নিচে কি হবে? এটাকে আমি z দিয়েছিলাম, উপরে স্কয়ার আছে। ওয়ান বাই জেড মানে কি? যাকে জেড ধরছিলাম, এটা হবে आंसर। যে পরীক্ষার অপশনে এটা ছিল 2 e টু দ্য পাওয়ার 2x 1, এটা অপশনে ছিল। আসলে বুঝছো, খুব ইজি একটা ম্যাথ ছিল। অনেকক্ষণ ধরে তোমাদের কমেন্ট করি না, চলো একটু কমেন্ট করি। আচ্ছা, আশা করি তোমরা এটা ক্লিয়ার বুঝা ফেলছো। আচ্ছা, দোলা কোশ্চেন একটা জন্য এটা হচ্ছে কমেন্ট করেছে, ভাইয়া লিমিটের সেকেন্ড লাইনে রুট দেন নাই। হ্যাঁ, ওখানটা একটা রুট হবে, একটা লিমিটের যে সেকেন্ড লাইনটা ছিল ওখানে একটা রুট হবে, কারণ রুট ওভার ওই যে x স্কয়ার ইনটু 1 প্লাস 2/x। তো আমরা যদি রুট করি তাহলে 1 কে রুট ওভার 1 থাকতেছে। একজন কমেন্ট করছো, হ্যাঁ, কমেন্ট করছিল যে লিমিটের সেকেন্ড লাইনে আমি রুট দেই, রুটটা দিয়ে নিও। রুটটা আসলে দিলেও কি না দিলেও কি, মানে অঙ্কে তো রুট দিতে হবে। হ্যাঁ, আমরা তো অ্যাকচুয়ালি অবজেক্টিভ করতেছি, আমাদের আনসারটা কি হবে? রুট ওভার দিয়ে হবে, রুট ওভার 1 হবে আনসার, ঠিক আছে? তোমরা জানো রুট ওভার 1 এর মান কিন্তু 1, এর জন্য আরেকটা ঠিক আছে। সো তোমরা একটু কারেকশন করে নাও, লিমিটের যে ম্যাথটা করাইছো রুট ছিল কিন্তু রুট ওভার 1 প্লাস 2/x। তুমি x এর মান যখন ইনফিনিটি বসাও তখন কি হবে? রুট ওভার 1 প্লাস 2/ইনফিনিটি, তাহলে কি হবে? রুট ওভার 1 প্লাস 0, 1 ই তো, ঠিক আছে? আগের ম্যাথটা একটু রুট দিয়ে নাও খালি, আগের ম্যাথটা। যাই হোক, আমাদের যে ইন্টিগ্রেশনের ম্যাথ শেষ, আরেকটা ম্যাথ হইলে আমাদের ফার্স্ট পার্টের ম্যাথ সলভ করা শেষ। আচ্ছা, কি জানি ব্র্যাকেট নিয়ে কি জানি বলছিলাম, এখানে একটা কমেন্ট আসছিল ব্র্যাকেট নিয়ে। ব্র্যাকেটের মেথডটা আবার বুঝান। মারুফ কোশ্চেন করেছিল ব্র্যাকেটের মেথড। ব্র্যাকেটের মেথড কোনটা? ওই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। আমি এটা আরেকবার বলে নিই, মানে ফার্স্ট ব্র্যাকেট 0,2, এটা মিনিং হলো যে আনসারটা 0 হবে না, বাট 0 এর চেয়ে বড়গুলো হবে, ঠিক আছে? আর আনসার 2 হবে না, বাট 2 এর চেয়ে ছোটগুলো হবে। এটা হলো ফার্স্ট ব্র্যাকেটের কাজ। সেকেন্ড ব্র্যাকেটের কাজ হলো শুধুমাত্র এইটাই আনসার, মানে 0 আনসার আর 2 আনসার, মাঝেরগুলো আনসার হবে না। বা যদি আমি সংখ্যা রেখা আঁকি, এটা সংখ্যা রেখা আঁকলে কি হবে? 0 থেকে 2 পর্যন্ত, মানে কি 0 তে তুমি গোল্লা করবা না, মানে ভরাট করবা না, গোল্লা করবা বাট ভরাট করবা না। আবার এখানে 2 তে তুমি গোল্লা করবা বাট ভরাট করবা না। গোল্লা করা মানে হলো
এত জাস্ট তুমি সংখ্যা ইন্ডিকেট করছো, বাট এটা आंसर না। যদি তুমি ভরাট করো তার মানে হলো এটা आंसर। তাহলে 0 থেকে বড়গুলো হবে, 2 এর থেকে ছোটগুলো হবে। আর এটা মানে হলো শুধুমাত্র 0 এবং শুধুমাত্র 2। আর থার্ড ব্র্যাকেট মানে হলো 0 থেকে শুরু হবে, মানে 0 তে ভরাট করবা, 2 তে ভরাট করবা এবং মাঝেগুলো ভরাট করবা। এই মারুফ মনে হয় এই কোশ্চেনটা করছো যে থিয়াটা বুঝাই দিতে, ব্র্যাকেটটা বুঝাই দিতে। আশা করি তোমার ক্লিয়ার হয়ে গেছে। এখনই আমাদের হচ্ছে ম্যাথ ফার্স্ট পার্ট শেষ হয়ে যাবে। এই লাস্ট প্রশ্ন, ইন্টিগ্রেশনের লাস্ট প্রশ্ন। 0,2 ব্যবধিতে y = x - 1 এবং y = 0 রেখা দ্বারা আবদ্ধ অঞ্চলের মোট ক্ষেত্রফল কত? এটা হচ্ছে প্রশ্ন, মোট ক্ষেত্রফল কত। আচ্ছা, তো এটা অপশনগুলো যদি আমরা লিখি, 0 থেকে 2 পর্যন্ত x - 1 dx, এটা কিন্তু খুব দারুণ একটা প্রবলেম। এটা একটু ভালো, এটা মনোযোগ দিবা সবাই। d তে কি বলছে? 0 থেকে 2 পর্যন্ত মডুলাস x - 1 dx। c তে বলছে 2 * 1 থেকে 2 পর্যন্ত 1 - x dx। আর d তে বলছে 2 * 0 থেকে 1 পর্যন্ত x - 1 dx। এটা খুব দারুণ একটা প্রবলেম দেখে আমার ভালো লাগছে। মানে এটাও কিন্তু 45 সেকেন্ডের ভিতরে সলভ করতে পারবো না, একটু মাথা খাটাতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের চিত্র আঁকা লাগবে। খেয়াল করো, 0 থেকে 2 ব্যবধিতে y = x - 1 এবং y = 0 এই রেখা দ্বারা। তাহলে চলো আমরা হইতেছে আমরা চিত্র আঁকি। খেয়াল করে দেখো, y = 0 মানে কি? x অক্ষ না, x অক্ষ মানে তো y = 0। তাহলে আমরা আমাদের এই অক্ষটা নিয়ে আমরা কাজ করব, আমি কারণ বলি। তারপরে y = x - 1, তোমরা সবাই জানো y = x - 1 একটা সরলরেখা সমীকরণ। যে সরলরেখা কি করবে? কাকে টাচ করবে? y অক্ষকে টাচ করবে। তুমি মনে মনে মান বসাও, মনে মনে x এর মান 0 বসাও। তাহলে y এর মান কত হবে? -1। তাহলে সরলরেখায় কাকে টাচ করবে? x এর মান যদি 0 হয়, y হবে -1। তাহলে 0, -1 কে টাচ করবে সরলরেখাটা। তাহলে আমি এখানে দিয়ে দিলাম 0, -1, 0, -1, এটা দিলাম a বিন্দু। আবার y এর মান মনে মনে 0 বসাও। তাহলে x এর মান কত হবে? আমরা সরলরেখা এইভাবে আঁকি, x এর মান 0 বসাও, y এর মান 0 বসাই, তো সরলরেখা আঁকি। তাহলে আমি যদি y এর মান 0 বসাই, তার মানে কি x অক্ষকে টাচ করবে। x অক্ষ কোথায় টাচ করবে? খেয়াল করে দেখো, y এর মান 0 বসাই, y এর মান যদি 0 বসাই, তাহলে x এর মান কি হবে? 1 হবে না, -1 কই পাশে নিয়ে +1 হবে, 1 হবে। অর্থাৎ এটা এখানে টাচ করবে। তাহলে এটা হচ্ছে b বিন্দু 1,0। তাহলে আমি যদি সরলরেখাটা আঁকি, আমার সরলরেখা হবে এই যে। আশা করি ক্লিয়ার। এটা হবে আমাদের b বিন্দু, এটা হবে 1,0। এখন আমাদের প্রশ্নে আসো, বলছে যে 0 থেকে 2 ব্যবধিতে। এখন আমার প্রশ্ন হলো, আমরা ইন্টিগ্রেশন করি কার সাপেক্ষে? x এর সাপেক্ষে না। আমরা ইন্টিগ্রেশন, আমরা যে ক্ষেত্রফল বা এরিয়াটা আমরা যে বের করি, এটা কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তো কারণ তোমরা ইন্টিগ্রেশনের সূত্র জানো, এরিয়ার সূত্র তোমরা জানো যে ইন্টিগ্রেশন অফ y dx। আমি যে লিমিট বসাই, এটা কার লিমিট বসাই? যে a থেকে b আমরা লিমিট বসাই, কার লিমিট বসাই? x এর লিমিট বসাই, y লিমিট বসাই কখনো? হ্যাঁ, আমরা যে বেসিকটা জানি, বেসিক থিওরি অনেক কিছু আছে তোমরা জানো, যে এগুলো হচ্ছে আমরা ইন্টিগ্রেট যখন করি, এটা কিন্তু অ্যাকচুয়ালি আয়তক্ষেত্র। হ্যাঁ, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, তোমরা সবাই জানো যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগ করা হয় যে ফাংশনের। তোমরা এগুলো শিখছিলে না? বইয়ে শুরু করে লেখা আছে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগ করা হয়। আমি তো এগুলো এখন শেখাবো না। এই যে এটা f(x), হ্যাঁ, তো f(x) হলে তোমরা জানো এগুলো প্রত্যেকটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র dx, আর এই বরাবর হইতেছে কি আমাদের y। হ্যাঁ, এখানে এটা মনে করো y1, এটা y2, এটা y3, এরকম অনেকগুলো y। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? y1 * dx প্লাস এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? y2 * dx। আর সবগুলা থেকে dx কমন যায়, কমন গেলে কি থাকে? y1 + y2 + y3, এটা মানেই তো y। ঠিক আছে, পরে আমি ইন্টিগ্রেশন করে ফেলি। ইন্টিগ্রেশন মানে হলো সাম করা আর কি। তো তোমরা সব বেসিকগুলো জানো আই থিংক। তার মানে আমরা যে লিমিটটা বসাই, এটা সবসময় x এর লিমিট হয়ে থাকে। তার মানে 0 থেকে 2 যেটা দিয়ে দিচ্ছে, ব্যবধি ইংরেজি কি? লিমিটিত। তো আমরা তখন বলতে পারতেছি যে এই লিমিট, এটা হলো x এর লিমিট। x এর লিমিট মানে 0 থেকে 2 পর্যন্ত। x এর লিমিট হবে এই যে 0 থেকে শুরু করে 2 পর্যন্ত, মানে এই জায়গাটায়। তাহলে আমি এখানে একটা দিয়ে দিলাম 2 পর্যন্ত বা 2,0। 0 থেকে 2 পর্যন্ত হবে x এর লিমিট। তাহলে আমি যদি বলতে এটা নিয়ে আসি, আমাকে এই পর্যন্ত কি করা লাগবে? ইন্টিগ্রেশন করা লাগবে। ইন্টিগ্রেশন মানে হলো এই যে y এর সাথে dx, মানে y এর পার্টটুকু বা নিচে আমাদের আসতে হবে। হ্যাঁ, তার মানে আমি যদি এখান থেকে এবার যোগ করি, এইটা আমাদের নির্ণয় করতে হবে। এই যে এই ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তোমরা যে খেয়াল করতে, এই ত্রিভুজ কিন্তু সেম অ্যাকচুয়ালি। কেন সেম? খেয়াল করে দেখো, এই ত্রিভুজটাকে উল্টাও, উল্টালে এই ত্রিভুজের সাথে পড়ে, ঠিক কি না? আবারও বলি, এই ত্রিভুজের দৈর্ঘ্য দেখো, এটা কত? 0 থেকে 1 পর্যন্ত বা 1। আবার এটা দেখো 0 থেকে 1 পর্যন্ত 1। আবার এটা দেখো 1 থেকে 2 পর্যন্ত মানে 1। হ্যাঁ, মানে এগুলো সবই কিন্তু সেম অ্যাকচুয়ালি, বাট দ্য মেইন থিং ইজ একটা হলো পজিটিভ দিকে আর একটা নেগেটিভ দিকে। মানে
এটা সেম জিনিসই, একটা পজিটিভ দিকে আছে আর একটা নেগেটিভ দিকে আছে। সো এখানে ঘটনাটা কি হচ্ছে আমরা চেক করি, পজিটিভ আছে নেগেটিভ আছে এরকম কোনটা, এখানে শুধুমাত্র পজিটিভ, এইটাতে হলো মডুলাস মানে পজিটিভ আছে নেগেটিভ আছে, এটাতে কি শুধুমাত্র পজিটিভ আর এটাতে কি শুধুমাত্র পজিটিভ। সো আমরা দেখে বুঝে ফেলছি এই আনসার হবে না, এটা হবে না, এটা হবে না, শুধুমাত্র মডুলাসটা হবে। কেন হবে সেটাও ব্যাখ্যা দিচ্ছি। একটা হলো ইজি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যে আমাদের আনসারগুলো হবে কি পজিটিভ নেগেটিভ, এর জন্য মডুলাস হবে। আরেকটা ব্যাখ্যা দিব, সেটা হলো এইটার এরিয়া যদি তুমি চিন্তা করে দেখো, পজিটিভ দিকে যা নেগেটিভ দিকেও তা। তোমরা জানো মডুলাসের ক্ষেত্রে মিনিংটা কি, মডুলাস অফ x, ইন্টিগ্রেশন অফ মডুলাস অফ x, এটা মিনিংটা কি? এটা মিনিংটা হলো ওর পজিটিভ দিকেও মান আছে x এর পজিটিভ দিকেও মান আছে নেগেটিভ দিকেও মান আছে, ঠিক আছে? মানে আমরা যদি ইন্টিগ্রেট করে ফেলবো তখন এরিয়াটা আলটিমেটলি আসে 0 হয়ে যাবে। তোমরা বলো তো এটা এরিয়া আলটিমেটলি 0 না? বা sin x এর যখন তুমি ইন্টিগ্রেশন করো, এই যে sin x এর গ্রাফের ইন্টিগ্রেশন কত হয় 0 থেকে 2, 0 থেকে যদি আমরা 2 পাই পর্যন্ত ইন্টিগ্রেট করি, এই যে 0 থেকে 2 পাই পর্যন্ত যদি আমরা sin x ইন্টিগ্রেট করি, sin x ইন্টিগ্রেট করি sin x dx, তখন মান আমরা 0 পাই। কেন 0 পাই বলো তো? উপরে ক্ষেত্রফল যা নিচের ক্ষেত্রফল তা, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। এটাও সেম। তাহলে আমরা বলতে পারি যে এরকম টাইপের গুলো যেগুলো সরলরেখা টাইপের আসতেছে, আমাদের মডুলাস অফ x - 1 এটা কি একটা সরলরেখা ইকুয়েশন না? এটা তো সরলরেখা না, এটা তো সরলরেখা ত্রিকোণমিতিক ফাংশন। সো এরকম টাইপের গুলো যেগুলোতে উপরেও যা বের হবে নিচেও তা বের হবে সরলরেখা টাইপের, সেগুলোতে আমরা কি করব মডুলাস দিয়ে দেব। বাট দেখলে বোঝা যায় যে পজিটিভ নেগেটিভ যেটা আছে অপশনে সেটাই হবে आंसर। সো আমাদের आंसर হবে এইটা। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এর মাধ্যমে আমাদের ম্যাথ ফার্স্ট পার্ট এটা সলভ করা শেষ। আমরা এখন ম্যাথ সেকেন্ড পার্টে চলে যাব। তোমরা জানো ম্যাথ সেকেন্ড পার্ট টোটাল 10টা চ্যাপ্টার আছে, বাট 10টা চ্যাপ্টার থাকলেও পরীক্ষা আসে মাত্র 6টা প্রশ্ন। সো 4টা চ্যাপ্টার থেকে কোনো অঙ্ক আসে নাই। আমরা আজকে দেখব তোমরা হচ্ছে এই লাইভ করার মাধ্যমে তোমরা বুঝে ফেলবা ঢাকা ইউনিভার্সিটিতে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি অঙ্ক আসে, ঠিক আছে? আমি আবারও বলতেছি ম্যাথ ফার্স্ট পার্ট থেকে বেশি অঙ্ক আসে, ঠিক আছে? তো হচ্ছে আমরা চলো নেক্সট প্রবলেমে চলে যাই। আচ্ছা, যারা আমাদের সাথে যুক্ত আছে এখন 20 জনই যুক্ত আছে, সেই আমরা অনেকক্ষণ ধরে 20 জন এসি গুড, কেউ কমও নাই, মানে আজকে সবাই ধৈর্য ধরে লাইভ দেখতেছো। তো এই মাধ্যমে আমাদের ফার্স্ট পার্ট শেষ। আমরা এখন সেকেন্ড পার্টের প্রশ্ন সলভ করা শুরু করি, ঠিক আছে? তো সেকেন্ড পার্টে সর্বপ্রথম বাস্তব সংখ্যা থেকে একটা প্রশ্ন আসছে, এটা ইজি একটা প্রশ্ন। এটা সমাধান চাইছে, ইজি হলো, সুন্দর আছে প্রশ্ন, সুন্দর আছে। চলো আমরা এটা সলভ করি। ফার্স্ট অফ অল তোমরা সবাই কিন্তু মডুলাস উঠাইতে পারো। তোমরা জানো 1 ভাগ সামথিং থাকলে এটা উল্টায় ফেললে চিহ্ন পরিবর্তন হয়। আমি এটা উল্টাইতে হবে, আমি যদি উল্টাই 3x - 1 এটা চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, তাই না? এটা তোমরা কিন্তু সবাই মডুলাস উঠাইতে পারো। মডুলাস উঠানোর রুলটা কি? ডানে যেটা থাকে সেটাকে একবার মাইনাস দিয়ে লিখতে হয়, একবার প্লাস দিয়ে লিখতে হয়। তাহলে আমার ডানে আছে 1, 1 কে একবার মাইনাস দিয়ে লিখবো, একবার প্লাস দিয়ে লিখবো। তারপর এখানে যে চিহ্নটা থাকে এই চিহ্নটা দুইবার লিখতে হয়, আর মাঝখানে যেটা থাকে মডুলাস উঠায় লিখতে হয়। তোমরা সবাই পারো, আমি মানগুলো বসালাম। এখন আমরা -1 সরাতে গেলে পুরোটাকে +1 দিয়ে যোগ করতে হবে, তাহলে -1 + 1 1 + 1 বা 0 আসতেছে 2 আসতেছে। এখন যদি আমি পুরোটা 3 দ্বারা ভাগ করে ফেলি এটা কি হয়? এত আসতেছে, ঠিক কি না? এখন তোমরা অনেকে ভুলে এটা आंसर দিয়ে আসবে, মানে 0 থেকে বড় 2 আর 2 থার্ড থেকে ছোট, এরকম একটা অপশন আছে অপশনে। এই যে দেখো আমি যে आंसरটা বের করছি না, অনেকে ভুলে মানে খুব তাড়াতাড়ি তো অঙ্ক করবা, এইটা आंसर দিয়ে আসবে অনেকে। আমি মানে তোমাদের মধ্যে যদি আমি অঙ্কটা করতে দিতাম তোমরা অনেকেই এইটা आंसर দিয়ে আসতা। আমি ড্যাম শিওর তোমাদের মধ্যে প্রায় 40 থেকে 50% তোমরা এটা आंसर দিয়ে আসবে, কারণ তোমরা অঙ্ক করে এটা পাইছো। এত করে ভাবার দরকার আছে নাকি? তুমি অঙ্ক করছো, তোমরা তো এইভাবে শিখতে আসছো, ঠিক কি না? একটা প্রবলেম আছে। প্রবলেম হলো এটা তো ভাগাকারে, তো ভাগাকারে থাকলে আমরা জানি অসংজ্ঞায়িত জিনিসটা আইসা পড়ে। তো তার মানে কি 3x - 1 এটার মান কিন্তু 0 হয়ে যাবে না, 0 হলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, ঠিক কি না? তাহলে আমরা বলতে পারতেছি x এর মান কিন্তু 1/3 হতে পারবে না। তো চলো আমরা সংখ্যা রেখে দেখি, সংখ্যা রেখে কি হবে? এটা 0 আর এটা কত 2/3। তার মানে 0 থেকে 2/3 পর্যন্ত সবই आंसर, একটা খালি आंसर হবে না। সেটা কোনটা? 1/3 आंसर হবে না, মানে 0 থেকে 2/3 আমি ডাকলাম না। 1/3 কোন জায়গায়? ধরো এই জায়গাটা 1/3, 1/3 কিন্তু आंसर হবে না, তাহলে আমি এটা মুছে ফেলতে হবে। তাহলে আমার आंसर কত হবে? 0 থেকে 1/3 পর্যন্ত। এই যে অপশনটা চেক করো, 0 থেকে 1/3 পর্যন্ত। 1/3 কিন্তু आंसर হবে না,
এই যে ফার্স্ট ব্র্যাকেট মানে কি একটু আগে মারুফকে বুঝাইলাম যে 0 থেকে শুরু হবে 1 পর্যন্ত চলবে, এটা ফার্স্ট ব্র্যাকেটে হবে। আর ইউনিয়ন মানে তো বুঝো এইটা অথবা এইটা, ঠিক আছে। তারপরে কি হবে 1/3 থেকে শুরু 2/3 গিয়ে শেষ, এই যে 1/3 থেকে শুরু 2/3 গিয়ে শেষ। সো आंसरটা হবে ডি। আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার করে ফেলতে পারছি। ম্যাথটা ইজি ছিল বাট সুন্দর একটা ম্যাথ ছিল। আচ্ছা আমরা নেক্সট যেটা করব বাস্তব সংখ্যার পর আমরা যেটা সলভ করব সেটা জটিল সংখ্যা থেকে প্রশ্ন আসছে। সো তোমরা দেখো যোগাশ্রয় থেকে কোনো প্রশ্ন আসে নাই, তোমরা জানো যোগাশ্রয় থেকে প্রশ্ন আসে না অ্যাডমিশনে, নরমালি আসে না। আমরা এখন যেটা সলভ করে কোথা থেকে বাস্তব সংখ্যা, মানে তোমরা আমি আজকে বলে দিতেছি কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে কোন থেকে আসে না। নরমালি এরকম গুছানোগুলো পাবা না, কারণ পরীক্ষা তো উল্টাপাল্টা আসছে, মানে ম্যাথ ফার্স্ট পার্টে পড়ে ম্যাথ সেকেন্ড পার্টে একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে, আবার ফার্স্ট পার্টে প্রশ্ন দিয়েছে, এরকম গুছায় তো দেয়নি। আমি তোমাদেরকে গুছিয়ে সিরিয়াল বাই চারটা ওয়াইজ তোমাদেরকে করাচ্ছি। আচ্ছা নেক্সট যেটা হলো সেটা হলো জটিল সংখ্যা থেকে যেটা আসছে 1 ডিভাইডেড 1 প্লাস i ডিভাইড বাই 1 মাইনাস i, এর পরম মান চাইছে, এটার পরম মান। তো আমি তোমাদেরকে একটু দুইটা প্রসেস সলভ করাবো। আচ্ছা তো আমি এখন প্রসেস 1 আগে সলভ করি। তো পরম মানের ক্ষেত্রে রুলটা হলো যদি ভগ্নাংশ আকারে থাকে, খেয়াল করে দেখো এখানে 1 প্লাস i, তোমরা জানো যে z x প্লাস iy এটা একটা জটিল সংখ্যা, তাহলে যদি পরম মান নির্ণয় করি রুল কি রুট ওভার x প্লাস y স্কয়ার, তোমরা বেসিক রুলটা জানো, উপরে কি 1 প্লাস i বাকি লিখো রুট ওভার বাস্তব সংখ্যার স্কয়ার প্লাস অবাস্তব সংখ্যার স্কয়ার, মানে অবাস্তব মানে i এর সাথে যেটা থাকে এখানে i এর সাথে কত 1 না 1 স্কয়ার। আচ্ছা আর নিচে কত 1 স্কয়ার প্লাস এখানে i এর সাথে কত -1, তাহলে -1 এর হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে উপরে আসলে √2 নিচে আসলে √2, সো आंसर হবে 1। এটা হলো প্রসেস 1। আমি প্রসেস 2 তে তোমাদের সলভ করে দিই, যেটা যেভাবে মনে হয় তোমরা ইন্টারে সলভ করছো। প্রসেস 2 টা কি আমরা জানি হরলবকে তো আমরা নিচেটাতে গুণ করতে পারি, রাইট। তাহলে 1 i * 1 - i নিচেটা দিয়ে গুণ করতেছি, নিচের বিপরীতটা দিয়ে 1 i দিয়ে আমরা গুণ করব। আমরা জানি জটিল সংখ্যার ক্ষেত্রে যদি তুমি নিচে জটিল সংখ্যার পার্টটুকু বাদ দিতে চাও তোমাকে কি করতে হবে, নিচে যেটা আছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা উপর নিচে গুণ করবা। তাহলে 1 - i আছে, এটা অনুবন্ধী 1 + i, তাহলে 1 + i দিয়ে তুমি উপরে নিচে গুণ করবা। গুণ করলে কি হবে নিচে সূত্র পড়ে গেল a² - b² সূত্র পড়ে গেল, আর উপরে কি 1 + i এর হোল স্কয়ার। এখন খেয়াল করো তাহলে উপরে a + b এর হোল স্কয়ার সূত্র a² + 2ab + b², আর নিচে কি i² এর মান কত -1, সামনে আবার একটা মাইনাস আছে, তাহলে 1 - -1 মানে কি 2, আর i² এবং 1 এর মান তো কাটাকাটি যায়, তোমরা জানো i² মান -1 আর এখানে 1 কাটাকাটি যাবে, তাহলে উপরে হলো 2i নিচে হলো 2, তার মানে শুধুমাত্র i আসলো না। সো তোমরা বুঝতে পারতেছো এইটা যে কথা আর শুধুমাত্র i একই কথা, ক্লিয়ার। আচ্ছা তার মানে এটার মডুলাস বের করলে তো ম্যাথ শেষ। এটার মডুলাস কি হবে, এই যে √, এটাকে আমরা এভাবে লিখতে পারি 0 + i লিখতে পারি না, কারণ আমাদের বাস্তব পার্ট নাই, ঠিক আছে। তাহলে কি হবে √, বাস্তব স্কয়ার প্লাস অবাস্তব স্কয়ার, आंसर কত 1 আসছে। দেখছো আমি প্রসেস 1 এ সলভ করে 1 আসলো, প্রসেস 2 এ সলভ করলাম 1 আসলো, সো আমাদের आंसरটা হবে 1। এর মধ্যে আমাদের টোটাল 11টা সলভ হয়ে গেছে, আর মাত্র 4টা প্রশ্ন বাকি। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও। আচ্ছা আমরা নেক্সট যেটা সলভ করব এবার দ্বিপদী থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। দ্বিপদী থেকে একটা প্রশ্ন আসছে, আমরা দ্বিপদী থেকে প্রশ্ন সলভ করি। এটা খেয়াল করে দেখো, এটা হলো x বর্জিত পদের ম্যাথ। x বর্জিত পদের ক্ষেত্রে আমরা ওই যে r + 1 তম পদ দিয়ে আমরা ম্যাথটা করে থাকি, তাহলে আমরা কি লিখব যে r + 1 তম পদ। তো তোমরা সবাই জানো n, এই যে n এর মান হচ্ছে c r, তারপর এটা হচ্ছে a টু দা পাওয়ার n - r, তারপর এটা হচ্ছে x টু দা পাওয়ার r।
দেখো এটা 8 8 মানে কি 2 কিউব, উপরে আবার মাইনাস আছে, তার মানে 2 টু দ্য পাওয়ার -3r, এটা মানে কি 2 টু দ্য পাওয়ার -3r। এখানে দেখো 2 টু দ্য পাওয়ার -3r, আবার এখানে 2 টু দ্য পাওয়ার 8 r, তাহলে গুণ আছে, গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়, তার মানে -3r টা এখানে এসে যাবে। আবার x টু দ্য পাওয়ার এখানে কত 8 r, এখানে আরেকটা -r, তাহলে কত হবে -2r হয়ে যাবে। ঠিক আছে, আমাদের পরীক্ষাতে এত লেখা তো টাইম থাকবে না, আমি শর্টকাটে আমি দুই লাইন মাথা মাথায় করে ডাইরেক্ট বসাই দিয়েছি। তা আমরা জানি x বর্জিত পদ মানে কি, এই মানটা 0 হইতে হবে। x বর্জিত পদ মানে কি, এই মানটা 0, বা আমাদের আসছে r এর মানটা 4, r এর মান 4 বসালে আমরা x বর্জিত পদ পাবো। তো r এর মান 4 মানে কি, এই যে জায়গাটা r এর মান আমরা 4 বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে কত হবে 8c4, আর কি হবে 2 টু দ্য পাওয়ার, এটা মানে কত 8 r -3r, মানে কি 8 4r। হ্যাঁ, আমরা r এর মান কত বসাবো, 4 বসাবো, তাহলে কত হবে 8 16 বা -8 আসবে। তাহলে আমাদের আসছে 2 টু দ্য পাওয়ার -8, তাহলে 8c4 মানে কি, তোমার হাতে ক্যালকুলেটর নেই, ঠান্ডা মাথা দেখো, ঢাকা ইউনিভার্সিটি ক্যালকুলেটর নেই, তাহলে উপরে হবে 8 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, আচ্ছা আমি একটু গুছাই করব, একটু বড় জায়গা আসবে, নিচে করি 8c, আর এর কত আসছে 4 আসছে, আবার কি 2 টু দ্য পাওয়ার কত আসছে -8 আসছে, 2 টু দ্য পাওয়ার -8, তাহলে এটাকে আমরা কি লিখব, 8c4 মানে কি 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল ইনটু 4 ফ্যাক্টরিয়াল, আর 2 টু দ্য পাওয়ার -8 মানে কি 1/2 টু দ্য পাওয়ার 8। এখন খেয়াল করে দেখো 8 ফ্যাক্টরিয়াল মানে কি, 8 থেকে গুণ করে করে একেবারে 2 পর্যন্ত, 1 পর্যন্ত 2 পর্যন্ত যে এক কথা আর কি। আবার 4 ফ্যাক্টরিয়াল মানে কি 4 3 2, আবার 4 ফ্যাক্টরিয়াল মানে কি 4 3 2, আর 1/2 টু দ্য পাওয়ার 8, টু দ্য পাওয়ার 8 এর মান কত 256। এখন খেয়াল করে দেখো 2 2 3 3 4 4, এগুলো কাটাকাটি। আবার খেয়াল করো 3 এর সাথে 6 কাটে কত হয় 2 হয়, হ্যাঁ, আবার 8 এর সাথে 4 কাটে কত হয় 2 হয়। ঠিক আছে, আবার 2 এর সাথে 2 কেটে দিলাম। ঠিক আছে, আবার 2 এর সাথে 256 করলে 128 হয়। তাহলে লেখা আছে উপরে কি আছে, উপরে বাকি রয়ে এই যে 7 কাটাকাটি হয় নাই, 5 কাটাকাটি হয় না, তাহলে 5 7 35, আর নিচে দেখো 128, তাহলে आंसर হবে উপরে 35 নিচে 128, 35 128 এই যে। কার কোনো কোশ্চেন আছে? ইজি না, একটু টাইম লাগবে আর কি, মানে এটা তো 50 সেকেন্ডের ভিতরে বা 1 মিনিটে সলভ করাটা, বাট খুব দ্রুত তুমি যদি ক্যালকুলেশন করতে পারো মাথায়, এটা 1 মিনিটে পারবা। আচ্ছা, দ্বিপদী আমাদের শেষ, 12টা শেষ হলো টোটাল। এরপরে কনিজ থেকে শুধুমাত্র উপবৃত্ত থেকে আসছে, হ্যাঁ, শুধুমাত্র উপবৃত্ত থেকে একটা প্রশ্ন আসছে। দেখো এটা কিন্তু খুব ইজি একটা প্রশ্ন। তো আমরা যে উপবৃত্তের কেন্দ্রিকতা কিভাবে বের করি, a বের করা লাগবে, b বের করা লাগবে, ঠিক কি না? তো আমরা যদি a বের করতে পারি, b বের করতে পারি, তারপর a এর সাথে বসাই দেব। এটাকে আমরা কি লিখতে পারি, x² ডিভাইডেড বাই 400, 400 ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারি 25, প্লাস y² ডিভাইডেড বাই এখানে কি 400 ডিভাইডেড বাই কত 16, সমান কত হবে 1 হবে। তো আমরা সবাই জানি 400 কে কি লেখা যায় 20, আর 25 কে কি লেখা যায় 5 স্কয়ার আকারে, আর এখানেও সেম 20, এটা হবে 4 স্কয়ার আকারে, বা এখানে আমরা এভাবে বলতে পারি x² ডিভাইডেড বাই 4 স্কয়ার, আর এটা কি হবে y² ডিভাইডেড বাই 5 স্কয়ার। সো আমরা এখানে বলতে পারি a এর মান হবে 4 আর b এর মান হবে 5। তাহলে আমরা e এর মান কত হবে, তোমরা সবাই সূত্র জানো, যেহেতু যেটা বড় থাকে সেটা নিচে, মানে রুলটা হলো এরকম 1 মাইনাস ছোট ডিভাইডেড বাই বড়, এটা হলো রুল, তাই না? উপবৃত্তের ক্ষেত্রে যেটা ছোট হয় সেটা উপরে হয়, আর যেটা বড় হয় a এবং b এর মধ্যে। তাহলে আমরা কি লিখতে পারি রুট ওভার 1 মাইনাস 4 স্কয়ার বাই 5 স্কয়ার, বা 1 মাইনাস 16 বাই 25। তাহলে কি লেখা যায় 25 থেকে 16 বিয়োগ করে 9 হয়, হ্যাঁ, তাহলে আমাদের आंसर আসছে কত 3/5। তো 3/5 অপশনে খুঁজো, এটা হবে আমাদের आंसर, ঠিক আছে? আচ্ছা, এর মাধ্যমে 13 নম্বর প্রশ্ন সব শেষ। উপবৃত্তের পরে তোমাদের ইয়ার থেকে ত্রিকোণমিতি থেকে একটা আসছে, ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন আসছে, বাচ্চাদের একটা প্রশ্ন, ইজি। এটা মান চাইছে, আমি অপশন লিখতাম না, এটা এত সহজ একটা প্রশ্ন। খেয়াল করে দেখো, আমরা যদি চিত্র আঁকি,
দেখো সাগরের লবণ অনেক, তোমরা সবাই জানো যে এগুলো কিভাবে সলভ করতে হয়। cot sin ইনভার্স হাফ, cot sin ইনভার্স হাফ মানে কি, তুমি sin ইনভার্স কে cot ইনভার্সে বানাবা, তুমি sin ইনভার্স কে cot ইনভার্সে বানাবা। হ্যাঁ, তো সাগরের লবণ অনেক, তাহলে লম্বতে হবে 1, অতিভুজে হবে 2, তাহলে নিচে কত হবে √3 হবে না, ওই যে 4 স্কয়ার - 1। এখন তাহলে আমাদের cot যদি আমরা কনভার্ট করতে যাই তাহলে কি হবে, কি লিখব বলো তো, cot মানে কি tan এর উল্টা, tan লম্বা ভূত, তাহলে কি হবে ভূত লম্বা, তাহলে উপরে হবে ভূত, উপরে হবে 1 ভূত √3, আর নিচে হবে কি লম্বা বা লম্ব, নিচে হবে 1, তাহলে आंसर কি হবে √3 হবে। হ্যাঁ, অপশনে √3 আছে। তো এর মাধ্যমে আমার 14টা প্রশ্ন সলভ শেষ, আর মাত্র একটা প্রশ্ন বাকি, সেটা আছে স্থিতিবিদ্যা থেকে। তার মানে তোমাদের ম্যাথ সেকেন্ড পার্ট, এই যে 6টা প্রশ্ন, 4টা প্রশ্ন আসে নাই, কোন কোন চারটা থেকে বলি, যোগাযোগ থেকে আসে নাই, তারপরে তোমার স্থিতিবিদ্যা থেকে আসছে, গতিবিদ্যা থেকে আসে নাই, হ্যাঁ, তারপর সম্ভাব্যতা থেকেও আসে নাই। কয়টা চ্যাপ্টার বললাম, 3টা চ্যাপ্টার বললাম, আরেকটা চ্যাপ্টার বাকি আছে, সেটা কোনটা, জটিল সংখ্যা থেকে আসছে, তোমার বাস্তব সংখ্যা থেকে আসছে, তারপর আর কি কি বাকি আছে, ত্রিকোণমিতি থেকে একটা জাস্ট আসছে, ঠিক আছে। সো তাহলে ওভারঅল কি কি দাঁড়াইলো, 6টা আর 9টা। ইয়া তোমাদের কোনটা জানি 8 নম্বর চ্যাপ্টার জানি বাকি আছে, বহুপদী থেকে আসে না, বহুপদী থেকে কোনো প্রশ্ন আসে না। সো তোমাদেরকে আমি বলে ফেললাম যে কোন কোন চ্যাপ্টার থেকে আসে, যোগাশ্রয়ী, বহুপদী, তারপর গতিবিদ্যা, হ্যাঁ, আর লাস্টে হলো সম্ভাব্যতা, এই 4টা চ্যাপ্টার থেকে আসে না। আর ফার্স্ট পার্টে তো বললাম ফাংশন থেকে 2টা আসছে, ইন্টিগ্রেশন থেকে 2টা আসছে, হ্যাঁ, এভাবে আসছে আর কি। আচ্ছা, তো চলো আমরা আমাদের লাস্ট প্রশ্নটা সলভ করি, একবার লাস্ট প্রশ্ন, এটা আসছে স্থিতিবিদ্যা থেকে। খেয়াল করে দেখো, আমাদেরকে বলছে দুইটা ভেক্টর দিয়ে দিয়েছে p আর একটা ভেক্টর কি 2p, এদের লব্ধির মানটা দেখো, লব্ধি হচ্ছে √7p, বলছে মধ্যবর্তী অ্যাঙ্গেল বা আলফার মান দিয়েছে। তো আমরা জানি লব্ধির স্কয়ার সমান সমান কি হবে, বলের স্কয়ার প্লাস বলের স্কয়ার প্লাস 2 p বল দুইটা cos আলফা, এখানে করে 4টা, এখানে একটা 5টা, তাহলে 5p স্কয়ার, এখানে করে 4টা। অপশনে আছে। সো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, খুব ইজি একটা ম্যাথ। অনেকক্ষণ তোমাদের সাথে ছিলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে আমাদের সব প্রবলেমগুলো সলভ হয়ে গেল। আচ্ছা, এখন তোমরা আমাকে জানাও যে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, তোমাদেরকে আমাদের প্ল্যান সম্পর্কে একটু বলি, সেটা হলো খেয়াল করে দেখো, ঢাকা ইউনিভার্সিটি ম্যাথ হচ্ছে তোমাদের সব সলভ করে দেওয়া হলো। লাস্ট ক্লাসে আমরা রিটেন সলভ করে দিয়েছি, আজকে অবজেক্টিভ সলভ করে দিয়েছি। তো আমাদের প্ল্যান হলো প্রতিদিনই তোমাদের সন্ধ্যা 7টা বাজে তোমাদের ক্লাস রাখা, বাট এটা পসিবল হবে কিনা উই ডোন্ট নো, বাট আমরা চেষ্টা করবো মিনিমাম প্রতি সপ্তাহে 4টা ক্লাস রাখতে, ঠিক আছে। হ্যাঁ, মিনিমাম 4টা ক্লাস রাখতে চেষ্টা করবো, 7টা ক্লাসও হতে পারে, প্রতি সপ্তাহে প্রতিদিন ক্লাস হতে পারে, এটা তোমাদের জানিয়ে দেওয়া হবে, প্রতিদিন গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তো আমি গতকালকে ক্লাস নিছি, আজকে ক্লাস নিচ্ছি, ঠিক আছে। এখন আমি একাই সব ক্লাস নিব না, কারণ তোমাদের আরো ভাইয়ারা আছে জানো, তারা খুব ভালো ভালো ক্লাস নিবে, কে আছে, সাকিব ভাই আছে, রাকিব ভাই আছে, শাম ভাই আছে। তো হচ্ছে তারাও কিন্তু, আমি 2019 সলভ করে দিছি, ঠিক আছে, বা লেটেস্ট সলভ করে দিছি। তো আগামীকালকে অথবা আগামী পরশু দিন হচ্ছে তোমাদের অন্য কোনো একটা ভাইয়া তোমার 2018 সালেরটা অথবা অন্য কোনো একটা প্রবলেম তোমরা সলভ করে দিবে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবা। আর হচ্ছে মেইন যে কথাটা, গতকালকে ক্লাসে আমি বলছিলাম যে তোমরা নোট করবা, নোট করে গ্রুপে আপলোড দিবে, তাহলে হবে কি, মানে এটা কিন্তু মেইন জিনিস, তুমি যে গ্রুপে আপলোড দিলে যে তুমি হচ্ছে তোমার কোনো প্রাইজ দেওয়া হবে, বা গ্রুপে আপলোড দিলে তুমি আহামরি জিনিস হবে, ওটা তা না, এটা জাস্ট আমাদের কাছে ভালো লাগবে, জাস্ট আমাদের কাছে ভালো লাগবে। জি হ্যাঁ, আমি একটা কথা তোমাদেরকে বললাম, তোমরা আমার কথাটা শুনলাম, দ্যাট ইজ দ্য থিং। হ্যাঁ, এখন হচ্ছে গতকালকে দেখছি 2 জন গ্রুপে তাদের হচ্ছে লেকচার আমি যেটা পড়াইছিলাম ওটা সাথে সাথে তারা আপলোড দিয়ে দিয়েছে, আমার খুব ভালো লাগছে। এখন তোমরা অনেকে হইতে পারে যে এখন নোট করে ফেলছো, তো আমি যেটা তোমাদেরকে বলবো
যে নোটগুলো ফেলছো, নোট মানে কি এখন দেখা দেখা যা যা লিখছো, অথবা অনেকে একটু টাইম নিয়ে প্রশ্ন তো সব তোলা আছে, ইভেন ভিডিও তো আছে, ভিডিও তো গ্রুপে আছে, তোমরা একটা কাজ করতে পারো, তুমি ভিডিওটা আরো টাইমে টাইমে আরো সুন্দর করে দেখে সুন্দর একটা নোট বানায় ফেলো, নোট বানায় গ্রুপে আপলোড দিয়ে দাও। যদি আমি নোট দেখি আমার কাছে ভালো লাগবে, আমার সামনে আরো ক্লাস নিতে মন চাবে, ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে? এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমি নেক্সট কবে ক্লাস নিব আমি বলতে পারতেছি না, খুব সম্ভবত আমি নেক্সট উইকে আবার ক্লাস নিব তোমাদের, নেক্সট উইকে, হ্যাঁ, কারণ এই উইকে তোমাদের বাকি ভাইয়েরা ক্লাস নেবে, হ্যাঁ। তো তাহলে তোমার সাথে আমার দেখা হবে নেক্সট উইকে ঢাকা ইউনিভার্সিটির অন্য কোনো সালের প্রবলেম সলভ নিয়ে, হ্যাঁ, ঠিক আছে? আমাদের মেইন টার্গেট আগে ম্যাথগুলো শেষ করে নেওয়া, আগে ম্যাথগুলো শেষ নেওয়া, তারপর হচ্ছে আমরা অন্য চ্যাপ্টারের দিকে আমরা লাগাবো। 3 নাম্বার কথা হলো যে আমরা কিন্তু শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির প্রবলেম সলভ করবো ব্যাপার তা না, আমরা চ্যাপ্টার ওয়াইজও প্রবলেম সলভ করবো। আমরা যে কোর্সটা এখন শুরু করছি গতকালকে থেকে, এটা কিন্তু ফ্রি কোর্স, এটা টোটালি ফ্রি কোর্স, এবং এটার জন্য হচ্ছে আমরা প্রতিদিনই তোমাদের জন্য 1 ঘন্টা করে সময় দিলাম। আজকে তোমাদেরকে আমি 1 ঘন্টা সময় দিলাম, গতকালকে প্রায় 1.5 ঘন্টা সময় দিলাম, হতে পারে সামনের উইকে আবার 1 ঘন্টা করে সময় দিব। তো শুধুমাত্র যে ঢাকা ইউনিভার্সিটি এই বিগত প্রশ্ন সলভ করবো তা না, আমরা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট, শুধুমাত্র ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ধরে ধরে আমরা অন্য ইউনিভার্সিটির প্রবলেমও সলভ করে দেখাবো। এটা কারা কারা বেনিফিট হবে? নাম্বার 1 যারা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তারা সবার আগে বেনিফিট হবে, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারও বেনিফিট হবে। কারণ কি, আমি গত ক্লাসে তোমাদেরকে বলছি আমরা কিন্তু হিউম্যান নেচারটা হলো এরকম যে আমরা সবসময় ব্যাকআপ একটা প্ল্যান রাখি, আমাদের সবার একটা ব্যাকআপ প্ল্যান থাকে। এবং তোমরা জানো যে মেডিকেল ইচ্ছা, যার ইঞ্জিনিয়ারিং ইচ্ছা, যার যেটা ইচ্ছা হোক না কেন, সবার ব্যাকআপ প্ল্যান হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ। কারণ ব্যাকআপ প্ল্যান ঢাকা ইউনিভার্সিটিতে বেটার আর কিছু আছে বলে আমার মনে হয় না, হ্যাঁ। অনেক ভার্সিটি সব থাকে, যেমন সাস্ট খুব জোশ একটা ভার্সিটি, হ্যাঁ, এরকম আর বুটেক্স অনেক ভালো ভালো ভার্সিটি আছে। তারপর আমি বলবো ঢাকা ইউনিভার্সিটি সবার একটা আশা থাকে, তো তোমরা আমি বলবো তোমাদের যার যেটা আশা সেটা আল্লাহ পাক তোমাদের মনের আশা কবুল করে নেয়, হ্যাঁ। আবার অনেকে থাকে শুধু ঢাকা ইউনিভার্সিটি ইচ্ছা, বলবো তাদেরও আশা আল্লাহ হচ্ছে কবুল করে নেয়। তো শুধুমাত্র দোয়া করলে তো হবে না, তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। আমাদের সাথে যদি তুমি থাকো, হইতে পারে যে আমাদের উসিলায়, হইতে পারে আমাদের উসিলায় কিছুটাও শিখবা, হ্যাঁ। এবং হইতে পারে পরীক্ষা হলে এত কিছু শিখাচ্ছি, কিছু না কিছু দেখা যাবে পরীক্ষা হলে তোমার মনে হবে হ্যাঁ রাফি ভাই অঙ্কটা করাইছিল, আজ থেকে 1 বছর আগে রাফি ভাই অঙ্কটা করাইছিল। যদি তুমি কখন টিকা যাও তখন হবে কি আমার প্রতি কিছু না কিছু তোমার একটা কৃতজ্ঞতা বোধ থাকবে, এবং সেটা আমার কাছে ভালো লাগবে। বাট হলো এরকম আর কি, স্টুডেন্ট পড়াচ্ছে প্রায় 6.5 বছর মতো হয়ে গেল। তো এরকম দেখি অনেকে বলে যে ভাইয়া যে আপনি যেটা করাইছেন পরীক্ষা আসছে, অমুক জায়গায় চান্স পেয়েছি ভাইয়া খুব ভালো লাগছে, গোল্ডেন পেয়েছি ভাইয়া খুব ভালো লাগছে, এইসব কথা শুনলে আমার ভালো লাগে আর কি, ঠিক আছে? তো অনেক কথা বলে ফেললাম, তো আশা করি সবাই ভালো থাকবে, কারণ তোমাদের সাথে দেখা হবে প্রায় নেক্সট উইকে। সেই পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ।